আচ্ছা, আজ আমরা মতিনন্দী রচিত কোনি উপন্যাসের নবম পরিচ্ছেদটা পড়ব। কেমন? এর আগে আমরা অষ্টম পরিচ্ছেদটা পড়েছি। সেখানে দেখেছি যে কোনি অ্যাপেলো ক্লাবে হঠাৎই তার না আসা এবং তার কারণ তার দাদার মৃত্যু, সেটা ক্ষিতীশ গিয়ে জানতে পারে। আর অপরদিকে ক্ষিতীশের চালাকি করে কি করে কোনির খরচা ভরণপোষণ তোলা যায় সেই চেষ্টা। ক্ষিতীশ নানাভাবে বিষ্ণুদর, লীলাবতী এবং মুখুর্জের কাছ থেকে কিছু টাকা আদায় করেছে, যাতে স্যার নিজের স্বার্থে নয়, কোনির জন্য, কোনির ট্রেনিং যাতে ভালোভাবে হয় এবং তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়। কেমন? এবার আমরা দেখব নবম পরিচ্ছেদে কিভাবে ক্ষিতীশ সিংহ কোনিকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করেছে, তার ট্রেনিংটা কিভাবে দিয়েছে, তাকে কতটা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে নিয়ে গেছে যাতে সে একটা সফল সাঁতারু হয়ে ওঠে। কেমন? তো শুরুতেই দেখো বলছে, রাগে চিৎকার করে উঠল ক্ষিতীশ, পারতেই হবে, পারতেই হবে, কোনো কথা শুনবো না। পায়ের কাছে পড়ে থাকা ঢিলটা তুলে সে কোনির দিকে ছুঁড়ে মারল। পায়ে পড়ি খিদ্দা, আর আমি পারছি না, মাথা ফাটিয়ে দেবো তোর, মরে যা তুই, মরে যা, মরে যা। ক্ষিতীশ ঢিল খুঁজে পেল না। এধার ওধার তাকিয়ে মালির ঘরের গায়ে দাঁড় করানো সরু বাঁশের লগাটা দেখতে পেল। এখানে কি বলছে না, ক্ষিতীশ তাকে যখন সুইমিং পুলে নামিয়েছে এবং সেখানে সাঁতারের বিভিন্ন টেকনিক শেখাচ্ছে, কিভাবে সে দ্রুত এগিয়ে যেতে পারবে, কিভাবে কম সময় সে বেশি কি বলবো, কম সময়ের মধ্যে দ্রুত সাঁতার কাটতে পারবে এবং যারা ভালো সাঁতারু তাদের কীভাবে হারাতে পারবে, সেই টেকনিকটা তাকে শেখাচ্ছে। তখন কি হচ্ছে, দেখা যাচ্ছে যে কোনি আর পারছে না, জলের মধ্যে সাঁতার কাটতে আর পারছে না। তারপরও ক্ষিতীশ সিংহ তাকে বলছে, এখনও তোকে করতে হবে, এখনও তোকে 200 মিটার সাঁতার কাটতে হবে। আর যদি উঠে আসছে যখন, তাকে ঢিল ছুঁড়ে পর্যন্ত মারছে, এমনকি বাঁশের লাঠি নিয়ে এসে জলের মধ্যে মারছে যাতে কোনি না উঠতে পারে। তাকে কড়া শাসনের মধ্যে দিয়ে তাকে সাঁতার শেখাচ্ছে। এটাই আমরা এখানে শুরুতে দেখতে পাই। বারবার কোনি ক্ষিতীশ সিংহকে বলে, আর পারছি না খিদ্দা, খিদেতে আর থাকতে পারছি না, শরীরে কোনো বল নেই, আমাকে ছেড়ে দাও এবারের মতো, আমি বিকেলে সব পুষিয়ে দেবো, বিকেলে আরও বেশি পরিশ্রম করে তোমাকে আমি তোমার যা যা ট্রেনিং করানো সব করি, আমি বিকেলে সব করে দেবো। কিন্তু ক্ষিতীশ সিংহ তাতে রাজি হয় না, তাকে কিন্তু 200 মিটার আরও সাঁতার কাটিয়ে তবেই সে ডাঙায় ওঠায়। এবং তারপর দেখা যায় কোনি সেই সাঁতার শিখে অ্যাপেলো ক্লাব থেকে সাঁতার প্র্যাকটিস করে সে চলে যায় সোজা লীলাবতীর দোকানে, লীলাবতীর ট্রেলারিং শপে। সেখানে সে কাজ করে। কাজটা হচ্ছে সকালে গিয়ে দোকানে শাটার তোলা এবং সেখানে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে জল এনে দেওয়া। কিন্তু সেদিন ট্রেনিং করতে করতে তার দেরি হয়ে যায়। সে যখন লীলাবতীর দোকানে যায় তখন দেখে রীতিমতো দোকান খোলা হয়ে গেছে। পাশের দোকানের ছেলেটি লীলাবতীকে সেই শাটারটি তুলে দিয়েছে। সেটি অনেক শক্ত বলে লীলাবতী তুলতে পারে না, তাই কোনি তাকে তুলে দিয়ে ওই দোকানটা খুলে দেয় এবং সেটাতে সাহায্য করে। তো সেটাই সে পাশের দোকানের ছেলেটার থেকে করে নিয়েছে। তার ফলে রীতিমতো লীলাবতী কোনির ওপর কিছুটা রেগে গেছে এবং যখন কোনি দেরি করে যায় তখন লীলাবতী তাকে তাড়িয়ে দেয়, বলে আজকে তোকে আসতে হবে না। তারপরও কোনি সেখানে থাকে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে শোনে কথাগুলো এবং কিছুক্ষণ পর দেখা যায় সেখানে দাঁড়িয়ে সে ঝিমোচ্ছে, এতটাই ক্লান্ত। এরপর আমরা দেখি ক্ষিতীশ সমস্ত টেলারিং শপ থেকে কাপড়ের যে ছাড়, যে টুকরো কাপড়, সেগুলো জোগাড় করে নিয়ে এসে সেগুলো কাটার জন্য কোনির মাকে সেটা দেয়। কারণ সে যে কেজি প্রতি সেই কাপড়গুলো কিনে আনে এবং সেই কাপড়গুলোকে ঠিকমতো সরু সরু করে কেটে সেটা আবার যে ধোপারা আছে যারা জামাকাপড় কাচে তাদের দেওয়া হয়, তারা জামাকাপড় বাঁধতে কাজে লাগায়। ওটা এই করে সে কিছু পয়সা উপার্জন করে, 1-2 টাকা উপার্জন করে এবং সেটাই কোনির মাকে দিয়ে করায় কাপড় কাটার কাজটা। ঠিক আছে? তো সেগুলো ক্ষিতীশ তার বাড়িতে দিয়ে আসে এবং ক্ষিতীশ যখন সেগুলো দিয়ে বাড়ি ফেরে তখন দেখে, লীলাবতীকে জিজ্ঞাসা করে যে কোনি কিছু খেয়েছে কি দুপুরে? তখন লীলাবতী কিছু বলে না। দেখে যে কোনি বারান্দাতে হাতে মাথা রেখে শুয়ে আছে। ঠিক আছে?
উল্টে লীলাবতী তাকে বলে, আজ খুব খাটিয়েছি তাকে, আজ খুব খাটিয়েছি, একদম কাজ করে দেরি করে এসছে এবং দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমোচ্ছিল। তো এই কথা শোনার পর ক্ষিতীশের খুব মায়া হয়। এর আগে ক্ষিতীশ যখন কনির মায়ের কাছে গেছিল কাপড় দিতে, তখন সে তার মাকে জোর করেই কিছুটা জানতে চায় যে কনি কাল কটায় শুয়েছিল, কারণ কনির একটা টাইম টেবিল সেট করে দিয়েছিল ক্ষিতীশ সিংহ, এই টাইমে খাওয়া, এই টাইমে শোয়া, এই খাবার খেতে পারবে। তো যথারীতি তাকে যখন তার মাকে যখন বলে, তার মা ভয়তে বলে না কনি ঠিক টাইমেই শুয়ে পড়েছিল, কিন্তু ক্ষিতীশ তাতে কোনো রকমভাবেই বিশ্বাস করে না, কারণ সে জানে সে যদি সঠিক টাইমে ঘুমোতো তাহলে সাঁতারে এত ক্লান্তি থাকতো না তার মধ্যে। সে ঠিক রাত্রে ঠিক টাইমে ঘুমায় এবং তার মাও সেটা স্বীকার করে, হ্যাঁ কাল রাতে ও যাত্রা দেখতে গেছিল এবং রাত্রির 1টায় ফিরে তারপর সে ঘুমায়। তখন ক্ষিতীশ সিংহ কিছুটা রেগে গিয়ে তার মাকে বলে, এত সহজে একটা সাঁতারু হওয়া যায় না, আমি জানি ও বাচ্চা, ওর এগুলো ইচ্ছা করবেই, কিন্তু ওকে কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে, কঠোর সাধনার মধ্যে দিয়ে যেতে হবে। এই সাঁতার শেখাটা একটা সাধনা, এর মধ্যে টাইম জ্ঞান রাখতে হবে ওকে, ওকে সঠিক টাইমে ঘুমোতে হবে, সঠিক টাইমে উঠতে হবে এবং সঠিক আহার নিতে হবে। তো এরকম অনেক কথা বলে। তো বলে ক্ষিতীশ যখন লীলাবতীর কাছে আসে, যখন লীলাবতী তাকে যথারীতি বলে যে অনেক খাটিয়েছি, ক্ষিতীশ দেখে কনি বারান্দার এক জায়গাতে হাতে মাথা রেখে ঘুমোচ্ছে। সে তার পাশে গিয়ে তার মাথায় যখন হাত বুলিয়ে দেয়, দেখে কনি তার দিকে এগিয়ে আসে, মানে তার দিকে ঝুঁকে আসে এবং সে নিজের থেকে কিছু কথা বলতে শোনে। সেই কথাটা শোনার জন্য যখন ক্ষিতীশ সিংহ তার মুখের কাছে কানটা নিয়ে যায়, তখন শুনতে পায় যে, দাদা কবে আমরা চিড়িয়াখানা যাব? দেখো একটা লাইনে এখানে বলেছে, এই যে কি বলছে ক্ষিতীশ ওর আচ্ছা তার আগে একটু পরে দিয়ে এটা বাড়ি ফিরে ক্ষিতীশ দেখলো লীলাবতী অপেক্ষা করছে। তখনই সে খেতে বসে গেল। খেতে খেতে খুবই সাধারণভাবে জিজ্ঞেস করলো, কনি খেয়েছে? লীলাবতী কিছুক্ষণ চুপ থেকে বলল, ওকে দিয়ে আমার কোনো কাজ হবে না, ঝিমোয় শুধু, বসতে দিইনি, দাঁড়িয়ে আজ ঘুমোচ্ছিল, আজ ওকে খুব খাটিয়েছি, তাতে আমার কি লাভ? 5,000 টাকা বাঁচিয়ে দিয়ে অন্য দিক থেকে সেটা নিয়ে নিচ্ছ? ওর খাবার জন্য তো মাসে 50 টাকা দিচ্ছি, রোজ দুধ, ডিম, মধু মাসে 50 টাকায় কি হয়? ক্ষিতীশ তাড়াতাড়ি খাওয়া সেরে উঠে পড়ল। ঘরে এসে দেখে কনি মেঝের অকাতরে ঘুমোচ্ছে, বালিশের বদলে দুটো হাত জড়ো করে মাথার নিচে রাখা। ক্ষিতীশ ওর পাশে বসে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরে কনি নড়ে উঠে আরও গুটিসুটি হয়ে সরে এলো ক্ষিতীশের দিকে, বিড়বিড় করে কি যেন বলল। ক্ষিতীশ ঝুঁকে পড়ল শোনার জন্য। দাদা? হ্যাঁ। একটা পাতলা হাসি কনির মুখে ছাড়িয়ে গেল। আমায় কুমির দেখাবে বলেছিলে? দেখাবো, চিড়িয়াখানায় তোকে নিয়ে যাব, ফিসফিস করে ক্ষিতীশ বলল। আরও অনেক জায়গায় আমরা যাব, বেলুর মঠ, ব্যান্ডেল চার্চ, ডায়মন্ড হারবার, জাদুঘর, অনেক জায়গায়। তারপর তুই যাবি দিল্লি, বোম্বাই, মাদ্রাজ, তারপর যাবি আরও দূরে, টোকিও, লন্ডন, বার্লিন, মস্কো, নিউ ইয়র্ক। ঘুমের মধ্যেই কনির মুখ উজ্জ্বল হয়ে উঠল। খিদ্দা আমাকে কষ্ট দেয় দাদা, আমি ঠিক মেডেল এনে দেবো তোমায়। কনি মুখে হাসি নিয়ে ঘুমের মধ্যে ডুবে গেল। ক্ষিতীশ ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোকে আরও কষ্ট দেবো রে, আরও দেবো। রবিবার প্রজাপতি বন্ধ। আচ্ছা প্রজাপতি কি বলো তো? প্রজাপতি হচ্ছে লীলাবতী সেই টেলারিং শপের নাম, দোকানের। তো রবিবার যথারীতি তার দোকান বন্ধ থাকে এবং তার সুইমিং ক্লাবেও ছুটি। তাই ক্ষিতীশ সিংহ কনিকে নিয়ে সেদিন চিড়িয়াখানায় গেল কুমির দেখাবে বলে। তো যথারীতি সকালবেলায় বাড়ি থেকে যথাসামর্থ্য খাবার নিয়ে কাগজে মুড়ে সে বেরিয়েছে। কাকে নিয়ে? না কনিকে নিয়ে, চিড়িয়াখানা দেখার উদ্দেশ্যে। সে যতই চিড়িয়াখানা ঘুরে দেখে যখন খাবার খাওয়ার পর তার জল তেষ্টা পায়। তখন ক্ষিতীশ বলে যে ভুল করে জলের বোতলটা আনতে ভুলে গেছি। তো তখন দেখে দূরে
কিছু ছাত্ররা, কোনো স্কুলের ছাত্ররা এসছে চিড়িয়াখানা দেখতে। তো বলে তাদের থেকে গিয়ে একটু জল চেয়ে আন না, বা খেয়ে আয়। তো কোনি যখন তাদের কাছে যায়, গিয়ে বলে জল দেওয়ার জন্য, তখন একজন তাদেরই ম্যাডাম তাকে তিরস্কার করে, তাকে জল দেয় না, তাকে দুচ্ছাই করে তাড়িয়ে দেয়। সেটা কোনির খারাপ লাগে। কোনি ক্ষিতীশের কাছে আসে এবং বলে তারা জল দিল না, আমায় তাড়িয়ে দিল। সে বলে বড় লোকেরা গরিবদের ঘৃণা করে। তখন ক্ষিতীশ বলে তুই জানলি কী করে এটা? তো এরকমই তার একটা চিন্তা ভাবনা ছিল। সে জানতো, কোনি জানতো যে আমরা গরিব, বড় লোকেরা আমাদের পছন্দ করে না, তাই আজকে তাকে জলও দিল না, তাড়িয়ে দিল। তো এরকমই এই ঘটনা ঘটার পর ক্ষিতীশ তাকে বলে ঠিক আছে চ, বাইরে জলের কল আছে, সেখান থেকে আমরা জল খেয়ে নেব। এই বলে তারা যখন জলের কলের দিকে এগিয়ে যায়, তখন দেখে একটি মেয়ে হাতে দুটো প্লাস্টিকের গ্লাসে জল নিয়ে তাদের দিকে এগিয়ে আসে, এবং কোনির দিকে যখন জলের গ্লাসটা মেয়েটা এগিয়ে দেয়, তখন কোনি তার অভিমানে হাত দিয়ে মেরে জলের গ্লাসটা ফেলে দেয়। সেটা ক্ষিতীশ কিন্তু অপছন্দ করেছিল। তা সত্ত্বেও তাকে তখন রাগ হলেও তখন কিছু বলেনি, এবং মেয়েটি ক্ষিতীশ সিংহকে তার দিকে জলের গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলে এটি আপনি খান, আমি আপনাদের জন্য নিয়ে এসেছিলাম, তো এটি আপনি এই জলটা পান করেন। তো ক্ষিতীশ তার হাত থেকে জলের গ্লাসটা নেয় এবং জল পান করে। তখন সে জানতে পারে মেয়েটার নাম হিয়া। সে একজন খুব ভালো সুইমার, সে খুব ভালো স্কোর করে এবং সে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। তো এই ঘটনাটা ঘটায় ক্ষিতীশের খুব রাগ হয় কোনির ওপর। যথারীতি তারপর তাদের কথাবার্তা শেষ হয়ে গেলে যখন ক্ষিতীশ কোনির কাছে আবার আসে, তখন সে ভেবেছিল তাকে দুটো কথা শোনাবে, কিন্তু সে সেটা করেনি। সে চালাকি করে তার মধ্যে এই রাগটা পুষে রাখতে চেয়েছিল, যাতে সাঁতারে সেই রাগটা প্রকাশ পায়। চেয়েছিল কোনি হিয়াকে সাঁতারে হার মানা। তাই কোনিকে হিয়ার ব্যাপারে আরও কিছু রাগের কথা বলে, যেমন বলে যে হিয়া তাকে বলল যে কোনিকে তো আমি সুইমিং পুলে মাত দিয়েছি, মানে হারিয়েছি। তো এই কথা শোনার পর কোনির মধ্যে আরও রাগ জন্মায়, এবং সে সুইমিং ক্লাবে গেলে সেখানে যখন সাঁতার প্র্যাকটিস করে আরও পরিশ্রম করতে থাকে, আরও ভালো সাঁতারু হওয়ার চেষ্টা করে, যাতে সে হিয়াকে হারাতে পারে। তো এই হচ্ছে তোমাদের দশম পরিচ্ছেদের ব্যাখ্যা, এই নবম পরিচ্ছেদের ব্যাখ্যা। কেমন? এরপর আমাদের দশম পরিচ্ছেদ আছে। তো দশম পরিচ্ছেদে যখন পড়ব, তখন আমাদের কাছে পরে কি ঘটলো সেটা আমরা জানতে পারবো। কেমন? তো তোমরা বাড়িতে ভালো করে রিডিং পড়ো, বুঝতে পারবে। এই উপন্যাসটাতে টোটাল তোমাদের 14খানা পরিচ্ছেদ আছে। তো সব কটা পরিচ্ছেদ পড়লে সম্পূর্ণ একটা আইডিয়া হয়ে যাবে। তোমরা বাড়িতে রিডিং পড়ো, কোনো অসুবিধা হলে বলো। আর কেমন লাগলো ভিডিও, কেমন লাগছে বোঝানো, বা কোনো জায়গায় সমস্যা হচ্ছে কিনা সেটা অবশ্যই জানিও। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, বা কোনো জায়গায় বুঝতে পারছো না সেটা বললো, আমি আবার বুঝিয়ে দেবো। কেমন? এখানেই শেষ করলাম।